আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এটার যে অনুশীলনী আছে 1.1 এটার ম্যাথগুলো সলভ করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। আর অঙ্কগুলো কপিতে করা হয়ে গেলে অবশ্যই আমাকে ডান লিখে জানাবে। তো শুরুতেই দেখো 1 নম্বরে যেটা বলা হয়েছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নেওয়া যায় সেজন্য আমাদের একটু উদাহরণ দেখে আসা দরকার। একটা উদাহরণ দেখলে আমরা কিন্তু খুব সহজেই এটা সলভ করতে পারবো। এখানে এই সংখ্যাটি খেয়াল করো। এই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়ক মানে হলো এই সংখ্যাটিকে আমরা এমন ছোট ছোট ভাগে ভাঙবো যেগুলোকে আর ভাঙা যায় না, যে সংখ্যাগুলোকে, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটাকে সবচেয়ে ছোট সংখ্যা 2 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা এটা পাচ্ছি। এটাকে আবার যেহেতু 2 দিয়ে ভাগ করা যায়, আবারও 2 দিয়ে ভাগ করব। এভাবে ভাগ করতে করতে এসে দেখো আমরা পাচ্ছি 49। 49কে আর 2 দিয়ে করা যাচ্ছে না, এখন কি দিয়ে যাবে? 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 7 7 49। তাহলে এরপরে কিন্তু আর 7কে আর ভাঙা যায় না। তাহলে আমরা এই যে সংখ্যাগুলো পেলাম এগুলোই হলো মৌলিক গুণনীয়ক, ঠিক আছে? এই যে 2 2 2 এই সবগুলো গুণ করলেই কিন্তু আমরা এই সংখ্যাটি পাবো। তাহলে দেখো এই সংখ্যাটি ইকুয়াল টু এই সবগুলো গুণফল। এখন বর্গমূল কি? আমরা এই যে প্রতি দুইটি, দেখো একই রকম দুইটি সংখ্যা থেকে যখন একটি সংখ্যা নিব সেটি হবে এই সংখ্যাটির বর্গমূল। এই দেখো এই দুইটি থেকে আমরা দুইটি দুইটি করে আলাদা করছি একই রকম সংখ্যা, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে। তাহলে এখন আমরা এই দুইটা থেকে একটা নেব, এই দুইটা থেকে একটা নিলাম, এই দুইটা থেকে একটা নিলাম, এই দুইটা থেকে একটা নিলাম। তাহলে এই সবগুলো গুণ করলে কত হবে? 56। তাহলে এই 56ই হলো এই সংখ্যাটির বর্গমূল, আর এটা হলো বর্গমূলের চিহ্ন। তার মানে এই যে 56 গুণন 56 করলেই কিন্তু 3 1 3 6 পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এই যে দুইটি গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায়, একই রকম সংখ্যা দুইটি গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার একটি সংখ্যাই হলো ওই সংখ্যাটির বর্গমূল। তাহলে এভাবে কিন্তু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে আমরা চলো 1 নম্বর কোশ্চেনটি সলভ করি। এখানে আছে 1 ক 169। এখন এটাকে আমরা ভাঙব। 169কে সবচেয়ে ছোট ছোট সংখ্যায় ভাগ করে নেব। তো এটাকে দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, কোনোভাবেই কিছু। সিরিয়ালি গেলে 10এও যায় না, 11 দিয়েও যায় না, 12 13 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা 13 নেব এখানে, দেখো, ঠিক আছে? তাহলে এটা 13 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এটাকে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি? 169 ইকুয়াল টু 13 গুণন 13। তাহলে 169-এর বর্গমূল কত হবে? এটা যদি করি, একটা 13 নিব, দুইটার মধ্যে থেকে একটা নিব, সেটাই তো বর্গমূল, তাই না? তাহলে এটার উত্তর কিন্তু এটাই হবে। ঠিক আছে? এটা খুব ছোট্ট একটা অঙ্ক, যেহেতু অনেক ছোট ছোট আকারে ভাগ করা যায় না, শুধু একটা সংখ্যা দিয়েই ভাগ করা যায়, সেজন্য এটা কিন্তু খুব অল্পতেই ছোট্ট একটা সংখ্যায় হয়ে গেল। এরপরে দেখো খ নাম্বার 529। তাহলে এটাকে আমরা ভাঙবো এখন। এটা কিন্তু একটু কঠিন, যেহেতু এটা দেখো তোমরা 2 দিয়ে চেষ্টা করবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, হ্যাঁ, 5 দিয়ে যাবে না। আমাদের কিন্তু এখানে মৌলিক সংখ্যা নিতে হবে, যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না। যেমন আমরা 6 10 এগুলো নিব না, ঠিক আছে? এগুলোকে তো আবার ভাঙা যায়। তারপরে দেখো 11 দিয়ে যায় কিনা, 13, হ্যাঁ, 17, এই সংখ্যাগুলো নিতে হবে যেগুলো মৌলিক সংখ্যা। তাহলে এভাবে ভাগ করতে করতে দেখা যাবে, তোমরা একসময় বুঝে যাবে এটা, যে এটা 23 দিয়ে যাবে। 23 23, হ্যাঁ, এর বাইরে
অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে এটার মৌলিক গুণনীয়কগুলো কি হবে? 529 ইকুয়াল টু 23 গুণন 23। অতএব 529-এর বর্গমূল যদি আমরা বের করি, যেটাই বর্গমূলের সাইন, তাহলে একটা নিতে হবে, তাই না? দুইটা থেকে একটা, তাহলে এটাই হবে বর্গমূল। তো তোমাদের এই দুইটা অঙ্ক খুবই ইন্টারেস্টিং। সরাসরি একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা দিয়েছে। এরপরে দেখো এই যে 1521, এটা আমরা করব। তাহলে এটাকে আমরা কিন্তু খেয়াল করব যে কি দিয়ে ভাগ করা যায়। তো এটা তো 2 দিয়ে যাবে না, তারপর আমরা ট্রাই করব 3 দিয়ে। দেখো এটা 3 দিয়ে ভাগ করা যাবে। 15, 3 7 21, ঠিক আছে। এরপরে দেখো কত দিয়ে যায়। তাহলে এটাকে দেখো আবারও কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। আমরা এভাবে যদি বুঝতে না পারি, আমরা কিন্তু আলাদা করে এখানে এরকম 507 লিখে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে আমাদেরকে দেখে নিতে হবে যেটাকে ভাগ করা যাচ্ছে কিনা, ভাগ করলে কত হয়। 3 দিয়ে না গেলে এরপরে আমরা 5 দিয়ে দেখব, ঠিক আছে। আলাদা করে ভাগ করে দেখব। তাহলে এখানে 3 দিয়ে যদি যায়, দেখো কত হয়। 6 18, 3 9 27। এরপরে কত দিয়ে যাবে। এখানে আবারও একটা ইন্টারেস্টিং, দেখো 169 যখন আসছে তখন কিন্তু তোমরা বুঝে গিয়েছো। এই যে দেখো কিছুক্ষণ আগে আমরা 169 করেছি, আমরা কিন্তু এটাকে আর ভাঙতে পারি নাই। কি দিয়ে ভেঙেছি? 13। তাহলে এটা কিন্তু 13 দিয়েই যাবে। 13 13 13 13 গুণ করলেই 169 হবে। তাহলে দেখো সম্পূর্ণ সংখ্যাটার গুণনীয়কগুলো কি? 3 গুণন 3 গুণন 13 গুণন 13। এই যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করতে পারলাম, শুধুমাত্র সেই সংখ্যাগুলোকেই নিয়ে নিলাম। এখন আমরা এগুলোকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেলতে পারি। তাহলে আমাদের সুবিধা হবে যে প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে নেব। অতএব এই যে বর্গমূল কি হবে? 1521 একটা করে যদি নেই 3 গুণন 13, তাহলে এটা হচ্ছে 39। এটাই হবে উত্তর। এবার আমরা ঘ নাম্বারটা দেখে নিই। 11025 বড় একটা সংখ্যা। তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ট্রাই করব। এটা যেহেতু শেষে 5 আছে, তাহলে এটা কিন্তু 2 দিয়ে যাবে না। তাহলে আমরা 3 দিয়ে ট্রাই করব। দেখো 3 দিয়ে ভাগ করলে তোমরা আলাদা করে ভাগ করে দেখবে যে কত আসে। 3 6 18, 3 7 21, 3 5 15। তাহলে এরপরে আবার কি দিয়ে যাবে সেটা দেখো, এটাও কিন্তু 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 5 15। এরপরে কিন্তু 3 দিয়ে আর যাবে না। এবার আমরা 5 দিয়ে চেষ্টা করব। দেখো 5 দিয়ে যাবে। আবারও 5 দিয়ে ভাগ করা যাবে। এবার এটা 7 দিয়ে ভাগ করতে হবে। 7 7 49। তাহলে আমরা কিন্তু এইভাবে সব মৌলিক সংখ্যাগুলো নেব। দেখো 3 5 7 এগুলো কিন্তু আর ভাঙা যায় না। তাহলে দেখো আমরা কি কি সংখ্যাগুলো পেলাম। 11025কে ভেঙে আমরা পেলাম 3 গুণন 3, একই রকম সংখ্যা ব্র্যাকেট দিয়ে দিলাম। 5 গুণন 5 একই রকম। 7 গুণন 7। তাহলে এটা যদি বর্গমূল বের করি, একটা করে নেব। 3 গুণন 5 গুণন 7, তাহলে এটা হবে 105। এটাই হলো উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়।
আর ভিডিওটি যদি তোমাদের প্রয়োজনে আসে তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বরে বলা হয়েছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এটাও কিন্তু আমাদের একই কাজ করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে, বাট এটা হলো ভাগের সাহায্যে। তো ভাগের সাহায্যে কিভাবে বের করব, চলো এই সম্পর্কিত একটা যদি আমরা এক্সাম্পল দেখে আসি তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। দেখো ভাগের সাহায্যে এই যে একটা সংখ্যা, ঠিক আছে, এই সংখ্যাটাকে বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটি করব, ডান দিক থেকে একটি করে বার দেব, 2টি করে সংখ্যা নেব। ডান দিক থেকে 2টি করে সংখ্যা নিয়ে এনে এভাবে একটা করে বার দেব। তারপর বার দিতে দিতে যদি একটা থাকে তাহলে একটা এভাবেই থেকে যাবে, ঠিক আছে, যেহেতু এখানে 2টি নাই। এখন আমরা কি করব, এই যে প্রথমে যে সংখ্যাটা সেই সংখ্যাটিকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যে একই সংখ্যা হতে হবে। যেমন আমরা যদি 2 নেই তাহলে 2 গুণন 2, 1 নিলে 1 গুণন 1, 3 নিলে 3 গুণন 3, ঠিক আছে, এরকম সংখ্যা নিতে হবে, যেহেতু এটা বর্গমূল বের করতে হবে। তাহলে 3কে দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 গুণন 2 নিতে হবে, 2 দুগুণে 4, 3-এর চেয়ে বড় হয়ে যাবে, তাহলে 2 নেওয়া যাবে না, এই জন্য আমরা 1 নিব। তাহলে 1 গুণন 1, 1, ঠিক আছে, 1 একে 1, তাহলে এখানে 1 আর এই 1 নিলাম, তাহলে হয়ে গেল 1। এখন এটা 3 থেকে 1 বিয়োগ দিলে এখানে হচ্ছে 2, ঠিক আছে। এখন এই যে বার দিয়েছি আমরা, নর্মালি আমরা ভাগের সময় একটা করে সংখ্যা নামাই, কিন্তু বর্গমূলের ভাগের সময় সবসময় 2টা করে নামাতে হবে, ঠিক আছে, নিচে। তাহলে এখানে আমরা 16 নিচে নামিয়ে নিলাম। এখন যে কাজটি করতে হবে, আমরা এই সংখ্যাটিকে আবার ভাগ করব 216-কে। কিভাবে, এই যে 1 এখানে ছিল এটার সাথে 2 গুণন করতে হবে, ঠিক আছে। 2 গুণন করলে কত হবে, 2। তাহলে এই 2টা আমরা এখানে নিয়ে নিব। এখন এই জায়গাটায় কত সংখ্যা দিলে, হ্যাঁ, আর এই জায়গাটাও সেম সংখ্যা, একই সংখ্যা দিতে হবে। একই সংখ্যা দিলে এই সংখ্যাটি দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে যেটা আসবে সেটা এটার চেয়ে ছোট হতে হবে, ঠিক আছে। যেমন এখানে শুধু 2 আছে, হ্যাঁ, তাহলে এখানে কত দিব, আমরা 6 দিলাম। এখানে যদি 6 দেই তাহলে 26কে 6 দিয়ে গুণ করলে কত আসে সেটা দেখতে হবে, ঠিক আছে, এটার চেয়ে ছোট হতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 7 নিলে, এখানে যদি 7 নেই তাহলে 27 গুণন 7, এটা গুণ করলে কিন্তু আমরা এই যে 179 পাই, ঠিক আছে। এখন এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে এটা পাচ্ছি 27, হ্যাঁ। বিয়োগ করার পরে এখন আবার আমরা এই উপর থেকে 1 জোড়া নামিয়ে নিয়ে আসব। নামানোর পরে যে সংখ্যাটা পাবো এটাকে আমরা আবার ভাগ করব। দেখো এখন আবার একই নিয়ম, উপরে কত ছিল, এই যে 17, তাহলে এই 17-র সাথে 2 গুণন করব, তাহলে 17 দুগুণে 34, 34 নিলাম। এখন এইখানে আমরা কোন সংখ্যাটা নেব, যে সংখ্যাটা এখানেও নেব, এই 2টা সংখ্যা গুণ করে আমরা এটার সমান বা এর চেয়ে ছোট পাবো, ঠিক আছে। তাহলে এখানে ছিল 34, তো 34-এর সাথে সাথে যদি 8 নেই তাহলে এখানে আমরা 8 দিব, তাহলে এই যে এটার সাথে 8 গুণন করলে আমরা এই যে এটা পাবো, ঠিক আছে। দেখা যাচ্ছে এটা সমান, বিয়োগ করলে 0, তাহলে এই যে 178 পেলাম, এটাই হলো এই যে এটার বর্গমূল, ঠিক আছে। প্রথম দিকে এটা একটু কঠিন মনে হবে, তারপরে 2-একটা যখন করবে বুঝতে পারবে, তখন এটা অনেক ইজি হয়ে যাবে। চলো তাহলে আমরা কয়েকটা এই সম্পর্কিত সলভ করি, তাহলে ইজি হয়ে যাবে তোমাদের কাছে। দেখো 2-এর ক, 225। তাহলে আমাদের কাজ কি, প্রথমে আমরা প্রথম 2টা সংখ্যার উপরে এই যে বার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কিন্তু একটি সংখ্যা থাকলো 2, তাহলে 2কে কত দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ। তো প্রথমে আমরা 1 নিতে পারি, 2 নিলে কিন্তু 2 দুগুণে 4 হয়ে যাবে,
তাহলে এখানে 2 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এজন্য আমরা 1 নেব। তাহলে 1 গুণন 1 1 হয়। এখন 2 থেকে 1 বিয়োগ দিলে 1, ঠিক আছে? তাহলে এরপরে আমরা উপর থেকে এই যে 1 জোড়া নামিয়ে নেব নিচে, 5। এখন আমরা এই 125 কে ভাগ করব। এখন এটা ভাগ করার নিয়ম হলো এই যে এখানে 1 পেয়েছি, 1 এর সাথে 2 গুণন করলে যত পাওয়া যায় সেটা আমরা এখানে নেব। তো 1 এর সাথে 2 গুণন করলে আমরা 2 পাচ্ছি। এখন এখানে এমন একটা সংখ্যা নেব যেই সংখ্যাটা এখানেও নেব, ঠিক আছে? এখানে যদি আমরা 3 নেই, এখানেও 3, এখানে যদি 4 নেই, এখানে 4। তো এটা কিভাবে নেব? এই এখানে যদি 4 নেই, এটাকে 4 দিয়ে গুণন করলে অবশ্যই এটার চেয়ে ছোট বা এটার সমান হতে হবে। তাহলে আমরা কিন্তু এই গুণগুলো পাশে ট্রাই করে করে দেখব, ঠিক আছে? দেখো, আমরা যদি 3 নেই, এখানেও 3 হবে। তাহলে 23 কে 3 দিয়ে গুণন দিলে 69। হ্যাঁ, এটা তো এটার চেয়ে ছোট, অনেক ছোট। তাহলে আমরা 4 দিয়ে চেষ্টা করি। দেখো 4 4, তাহলে 24 কে 4 দিয়ে গুণন দিলে 96, অনেক ছোট। আরও বড় নেই, 5 নেই। দেখো 5 নিলে কি হয়, এখানেও 5, 5 25 125। তাহলে দেখো মিলে যাচ্ছে, 0, ঠিক আছে? তাহলে এই যে 225-এর বর্গমূল হবে এই 15 ভাগফল। এই জায়গাটাই হলো মেইন ভাগফল, এখানে যেটা থাকবে সেটাই হবে উত্তর। এবার আমরা খ নাম্বারটা, তাহলে আমরা প্রথমেই বার নিয়ে নেব 2টা সংখ্যার উপরে, আর একটা কিন্তু 9 থাকছে। দেখো 9কে কিন্তু আমরা ইজিলি 3 3 যা 9, 3 গুণন 3, 3 3 9, তাই না? এটা বলতে পারি। তাহলে 3 দিয়ে করব 9, তাহলে এখানে হয়ে গেল 0, 9 বিয়োগ 9 0, আর উপর থেকে আমরা নামালাম 6 1। তাহলে এখন নিয়ম কি? এখন হলো আমরা আবার 61কে ভাগ করব। তাহলে 61কে ভাগ করব কি দিয়ে? দেখো এই যে 3 যে পেয়েছি, 3 এর সাথে 2 গুণন করলে যেটা হবে সেটাই কিন্তু এখানে বসবে, ঠিক আছে? তাহলে 3 এর সাথে এখানে সোজা কথা, প্রথম যা থাকবে তার 2 গুণ নিতে হবে। তাহলে 3 গুণন 2 6 হলো। এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানেও নিতে হবে, সেই সংখ্যাটা দিয়ে গুণ করলেই এটা পাই। তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু এখানে 61, তাহলে যদি 1 নেই আর 1 দিয়ে যদি 61কে গুণ করি তাহলে 61 পাবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা 1 নিচ্ছি, এখানেও 1 হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 61, আর 61 বিয়োগ 61 0। অতএব 961-র যদি বর্গমূল নির্ণয় করি ভাগের সাহায্যে, তাহলে আনসার পাবো আমরা 31। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রবলেম মনে করো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। এরপরে গতে আছে 3 9 6 9। তো শুরুতেই আমরা 2টা 2টা করে সংখ্যা নিয়ে নেব। দেখো এই যে 2টা 2টা করে বার দিয়ে নিলাম। তাহলে প্রথম সংখ্যাটি কত? এখানে কিন্তু প্রথম সংখ্যাটি জোড়ায় জোড়াই আছে, ঠিক আছে? 3 9। তাহলে এর ভিতরে কোনটা যাবে দেখো, 5 5 25, 6 6 36, 7 7 49, 49 কিন্তু এটার চেয়ে বড় হয়ে যায়। তাহলে 6 6 36 আমরা নিতে পারি। তাহলে 6 6 36। তাহলে 39 থেকে 36 যদি আমরা বিয়োগ দিই, এখানে থাকবে 3। এখন আমরা জোড়া নামিয়ে নেব, 6 9 নামিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের কত হবে দেখো, এই যে 6, 6 এর সাথে 2 গুণ, তাহলে এটা হবে 12। তাহলে এখানে আমরা 12 নিয়ে নিব। এখন আবার আমরা দেখব এইখানে কোন সংখ্যাটা দিলে আমরা এবং সেই সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা এটা পাই। তো দেখো এটা কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে, যেমন যদি এখানে 3 দাও আর এখানে 3 দাও, এটাকে 3 দিয়ে গুণন দিলে 9 6 3, এই যে এটাই আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? মিলে যাচ্ছে। তাহলে এখানে হবে 3 3 6 9, ঠিক আছে? অতএব 3 9 6 9 এর বর্গমূল
যে বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম 63। তোমরা কিন্তু দেখো যদি তোমরা জানতে চাও যে তোমাদেরটা রাইট নাকি রং, তাহলে 63 গুণন 63 করে দেখতে পারো। করে যদি এটা আসে তাহলে বুঝবে যে রাইট হয়েছে, আর যদি করে দেখো যে এটা আসে নাই তাহলে বুঝতে পারবে যে এটা রং। হ্যাঁ, দেখো এখন একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে সর্বনিম্ন যদি 1 দাও তাহলে কিন্তু এটা 21 হয়, এটার চেয়ে বড়। এজন্য এটাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে এখানে আমরা যেটা করতে পারি 0 বসাতে পারি, তাহলে এখানেও 0 বসবে। তাহলে 0 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এটা হবে 0। তো আমি এটা দুইভাবে করে দেখাবো তোমাদের। আমি 2টা লাইন এখানে করছি, আর একটা একটু অন্যভাবে দেখাবো। তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করি এটা পাবো 4। এখন আমরা আবার একটা জোড়া নামাবো, উপর থেকে নামালাম, এই যে 0 4। ঠিক আছে, এখন যেটা করব আবার আমাদেরকে ভাগ করতে হবে এটাকে। এখন থার্ড লাইনে ভাগ করার জন্য আবার এটার 2 গুণ নিতে হবে। আমাদের ভাগ যত দূর পর্যন্ত যাবে ততবারই আমাদের এখানে যে সংখ্যা থাকবে তার 2 গুণ প্রথমে এখানে নামাতে হবে। তো এখানে 2 গুণ হবে 20। ঠিক আছে, এখন 20-এর সাথে আর কত দিলে দেখো এই যে 404 পাবো আমরা। তাহলে দেখো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যদি 2 দেই আর এটাকে যদি এই 2 দিয়ে গুণন দেই, 2 যখন এখানে বসাবো তখন কিন্তু এখানেও বসবে। আর এটাকে যদি আমরা 2 দিয়ে গুণন দেই, দেখো 404, এই যে 404 পেয়ে গেলাম। তাহলে এটা 404। তাহলে আমাদের আনসারটা হবে √102। এটাই হলো উত্তর। এখন দেখো পাশাপাশি আমি এই অঙ্কটি আর একটু অন্যভাবে করে দেখাচ্ছি, এটাও হবে। এটা দেখো প্রথমবার তো একই যাবে, ঠিক আছে। তারপর আমরা প্রথম পেয়ারটা নামালাম, মানে প্রথম জোড়াটা 0 4, আর এটার 1-এর 2 গুণ নিলাম 2। তো এখন দেখো 2 এর সাথে আমরা যদি এখানে 1 দেই তাহলে যেটা বলেছিলাম এখানেও এটার চেয়ে বড় হয়ে যায়। হ্যাঁ, 21 হয়ে যায়। তাহলে 21 তো 4-এর চেয়ে বড়, দেয়া যাবে না। এই জন্য যেহেতু ভাগ করা যাচ্ছে না এখানে, সেই জন্য আমরা কি করব, এখানে একটা 0 বসাবো, তাহলে এখানেও একটা 0 বসবে। ঠিক আছে, এবার দেখো যেহেতু ভাগ করা যাচ্ছে না আমরা একটা করে 0 বসালাম। এবার আমরা উপর থেকে আর একটা জোড়া এই লাইনেই নামাবো, একই লাইনে। ঠিক আছে, আমরা নর্মালি যেরকম ভাগ করি এক লাইনে ভাগ করা না গেলে যখন 0 বসে সেই লাইনে কিন্তু আমরা আরও একটা সংখ্যা নামাই। এখানে যেহেতু জোড়ায় জোড়ায় নামাতে হবে এই জন্য আমরা এই জোড়াটা নামালাম। এখন দেখো কত দিয়ে ভাগ করা যায়। এখন যদি আমরা এখানে 2 দেই, এখানে 2 হবে, তাহলে এটা হবে 404, এটা 0। কারণ এখানে যা দিব এখানে কিন্তু তাই দিতে হবে, আর সেই সংখ্যাটা দিয়েই যে সংখ্যাটা এখানে বসাচ্ছি সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে 404। ঠিক আছে, তাহলে এটার আনসারও কিন্তু একইভাবে। তো তোমরা যেভাবে বুঝতে পারো সেটাই কিন্তু রাইট, সেটাই তোমরা করবে। আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের সাবস্ক্রিপশনে চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই যেটা সংখ্যাটা দেয়া আছে এটা পূর্ণবর্গ সংখ্যা না। হ্যাঁ, এটার সাথে এমন কোন সংখ্যাটা গুণ করলে 2 3 4 5 বা 15 6 যে কোনো সংখ্যা একটা গুণ করলে তবেই এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। এখন আমরা সেটা কিভাবে বের করব। আমরা জানি যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা যেগুলো আমরা বের করি সেগুলো এরকম জোড়া জোড়া করে নিতে হয়, তাই না। পূর্ণবর্গ হতে গেলে 2টার মধ্যে একটা নেওয়া, মানে এরকম 2 স্কোয়ার 2 স্কোয়ার স্কোয়ার হতে হবে। বর্গ মানেই তো স্কোয়ার। এখন আমরা তাহলে এটার ছোট ছোট ক্ষুদ্র অংশে এটাকে ভেঙে ফেলবো, সেখান থেকে আমরা দেখব যে এরকম জোড়া জোড়া করে আছে কিনা। হ্যাঁ, যেটার জোড়া থাকবে না সেটা দিয়ে কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে 147,
তো এটাকে আমরা ভাঙবো। এটা দেখো প্রথমে 3 দিয়ে ভাগ করা যায়। 3 × 4 = 12, 3 নং 27, এরপরে 7 দিয়ে যাচ্ছে, 7 × 7 = 49। তাহলে 147কে আমরা কি লিখতে পারি? 3 × 7 × 7। এগুলো হলো এই যে 7, এই 3টা হলো 147-এর গুণনীয়ক, ঠিক আছে? তো এখন যেটা আমরা, এটা যদি পূর্ণবর্গ হতো তাহলে কি হতো? এই 3 গুণন এই যে 7-এর বর্গ, 7-এর বর্গ হলো, এখানে 3-এরও যদি বর্গ থাকতো তাহলে এটা পূর্ণবর্গ হতো। এখন তার মানে কি, এখানে আমাদের আরেকটা 3 দরকার, তাই না? 3 দিয়ে গুণন দিলে কিন্তু এটা পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু এটাই ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তার মানে এখানে আমাদের 3 দ্বারা গুণন করলেই এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। অতএব সংখ্যাটিকে ক্ষুদ্রতম 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। এবার আমরা পরেরটাও কিন্তু একই নিয়মে বের করব। (384) তাহলে এখানেও প্রথমে আমরা ছোট্ট ছোট্ট অংশ দিয়ে, আমরা 2 থেকে শুরু করব। প্রথমে দেখব 2 দিয়ে ভাগ করা যায় কিনা। তো এটা তো 2 দিয়ে যাবে, তারপরে আবার কিন্তু 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে। তো যতক্ষণ 2 দিয়ে যাবে আমরা কিন্তু 2 দিয়েই করতে থাকব। দেখো আর ভাঙা যাচ্ছে না, ঠিক আছে? লাস্টে আসছে 3। তাহলে এখন আমরা এই গুণনীয়কগুলো লিখে নেব। অতএব 384কে যদি আমরা ভেঙে লিখি 2 × 2, 2 × 2, তাহলে দেখো আমরা প্রতি 2টা করে নিচ্ছি, ঠিক আছে? প্রতি 2টা করে যদি নেই তাহলে কি হচ্ছে? এই 2 স্কোয়ার, আরও 2টা নেই, গুণন, আমরা এখানে ব্র্যাকেট দিয়েও নিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, স্কোয়ার। আর এখানে দেখো, এখানে শুধুমাত্র এই যে এখানে এই 2 একটা আর 3 একটা, তাহলে এখানে আমাদের কি কি লাগবে? 2 × 2 আবার 3 × 3, তার মানে একটা 2 আর একটা 3 লাগতেছে, তাহলেই কিন্তু এটা পূর্ণবর্গ হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? এখানে শর্টেজ আছে একটা 2 আর একটা 3। তাহলে সংখ্যাটিকে ক্ষুদ্রতম 2 × 3 বা 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। এবার গ নাম্বারটা আমরা দেখি, 1470। তাহলে এটাকেও কিন্তু আমরা প্রথমেই 2 দিয়ে ভাগ করতে পারবো। এখন দেখো 2 দিয়ে কিন্তু আর যাবে না এটা, তো 3 দিয়ে ভাগ করব আমরা, 3 দিয়ে যাবে, এরপরে যাবে 5 দিয়ে। তোমরা যদি এরকম বুঝতে না পারো কি দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে তোমরা রাফে এখানে করে দেখবে যে কোন জিনিসটা দিয়ে ভাগ করা যাচ্ছে। 7 × 7 = 49। তাহলে গুণনীয়কগুলো কি হবে? 2 ×
3 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে এখানে দেখো প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একটা একটা করে, এটাও একটা, এটাও একটা, এটাও একটা, শুধুমাত্র 7 দুইটা। তাহলে 2 গুণন 3 গুণন 5 গুণন 7 হলো বর্গ করে লেখা যাচ্ছে। তার মানে এই জিনিসগুলোকে আমরা যদি বাকিগুলোকে যদি বর্গ করে লিখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে লাগবে। 2 এর জন্য একটা 2 লাগবে, 3 এর জন্য একটা 3 লাগবে, 5 এর জন্য একটা 5 লাগবে। তার মানে এই 2 3 5 এই সংখ্যাটাই আমাদেরকে গুণ করতে হবে। অতএব সংখ্যাটিকে ক্ষুদ্রতম 2 গুণন 3 গুণন 5 অর্থাৎ টোটাল হবে কি 30, তাই না? 3 দুগুণে 6 আর 5 6 30, গুণ করলে হচ্ছে 30। তাহলে 30 দিয়ে গুণ করতে হবে, তাহলে পূর্ণবর্গ হবে, তাই তো? তো এটাই আমাদের আনসার। এবার আমরা ঘ নাম্বারটা দেখে নেই। 2 3 8 0 5, এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। তো আমরা জানি কিন্তু যে শেষে যদি 5 থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাটিকে আমরা 3 অথবা 5, হ্যাঁ, এগুলো দিয়ে ভাগ করা যেতে পারে। তো আমরা এখানে ট্রাই করে দেখব যে কি দিয়ে যায়। প্রথমে আমাকে দেখব যে 3 দিয়ে যায় কিনা, ভাগ করব এখানে। হ্যাঁ, রাফলি করে দেখে এনেও বসাতে পারবো। তো এটা 3 দিয়ে যাবে। 5, তারপর কিন্তু আবারও 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 6 18, 3 4 12, 3 5 15। এবার 5 দিয়ে যাবে। 5 5 25, 5 দুগুণে 10, 5 9 45। এবার এই সংখ্যাটা কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, তো এটাকে কত দিয়ে যাবে আমরা বিভিন্নভাবে ট্রায়াল দিয়ে দেখতে হবে। যেহেতু এখানে 9 আছে, হ্যাঁ, 3 3 গুণন করলে 9 হয়, তাহলে 3 3 তো হবে না, এখানে 13 13 দেখতে পারি আমরা। 13 13, 23 23, অথবা 17 17, 7 7 49 শেষে এরকমও দেখতে পারি। হ্যাঁ, এরকম ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হবে। তাহলে এখানে আমরা 23 দিয়ে গুণ করলে কিন্তু পাবো 23, 23 দিয়ে ভাগ করলে, 23 দিয়ে যদি এটাকে ভাগ করি আমরা 23 পাবো। তাহলে অতএব 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23। দেখো তাহলে দুইটা 23 আছে আর দুইটা 3 আছে। 3 এর বর্গ করা যাচ্ছে, 5 এর বর্গ নাই, 23 এর বর্গ। তাহলে এখানে অতএব এভাবে লিখতে পারো, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 5, যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই হলো নিয়ম। আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করার জন্য আমরা সবসময় জানি যে বর্গ করলে সেই বর্গ হলেই সেটা পূর্ণবর্গ। এখন যেহেতু একটা বর্গ হচ্ছে না, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা না। আর যেহেতু এটা বর্গ হচ্ছে না, এরকম আর একটা সংখ্যা দিলেই এটা বর্গ হবে। তার মানে এই ছোট সংখ্যাটা দিয়ে গুণ করলেই এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যারা চ্যানেলটিতে নতুন
তারা সাবস্ক্রাইব করে রাখো। তোমার কারণ সাবস্ক্রিপশন যত বেশি হবে তত কিন্তু ভিডিওটি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে আর তোমার মাধ্যমে সবার উপকার হবে। 4 নম্বরের প্রশ্নটা দেখে নেই চলো। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এর আগের প্রশ্নটি ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। আর এবার বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তো আমরা প্রথমেই এই সংখ্যাগুলোর গুণনীয়কগুলো বের করব। ছোট ছোট আকারে এই সংখ্যাটাকে ভেঙে নিব। 972। তো সবচেয়ে ছোট সংখ্যা 2 দিয়ে কিন্তু এটা ভাগ করা যাবে। এইখানে যদি জোড় সংখ্যা থাকে, ডান পাশের প্রথম সংখ্যাটা জোড় সংখ্যা থাকলে কিন্তু 2 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। 486 আবার 2 দিয়ে যাচ্ছে, এবার কিন্তু আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, আবারও 3 দিয়ে যাবে, 3 দিয়ে এই। তাহলে আমরা ক্ষুদ্র অংশগুলো বের করে নিলাম। তাহলে 972কে আমরা এখন ভাগ ভাগ করে লিখব। দেখো 3 গুণন 3, একটা 3 এক্সট্রা। তাহলে দেখো এটা বর্গ করছি আমরা, আর এই 3-এর বর্গ করা যাচ্ছে না। এখন আমাদের প্রশ্ন হলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তো দেখো এই কয়েকটা থাকলে কিন্তু এটা পূর্ণবর্গ হচ্ছে, শুধুমাত্র এই 3-এর জন্য পূর্ণবর্গ হচ্ছে না। তাহলে এই 3 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো এখানে 3 দিয়ে ভাগ করলে 3কে 3 কেটে যাবে ভাগ করলে, আর এই 3টা যদি না থাকে তাহলে কিন্তু এগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তার মানে যেটাকে বর্গ করা যাচ্ছে না সেই সংখ্যাটা দিয়েই আমরা ভাগ করব। অতএব সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার খ নাম্বারটা দেখি, 4056। তাহলে এটা অবশ্যই 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে যেহেতু শেষে 8 আছে। এবারও 2 দিয়ে যাবে, এবার কিন্তু আর 2 দিয়ে যাবে না। এবার আমরা 3 দিয়ে ট্রাই করব। 3 দিয়ে করা গেল। এবার 169, মানে এটা 13 দিয়ে যাবে, 13 গুণ করলে কিন্তু 169 হয়। অতএব 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 13 গুণন 13। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো এই যে এই দুইটা বর্গ করা যাচ্ছে, কিন্তু 2 আর 3-এর কিন্তু বর্গ নাই। তার মানে এই যে এর সাথে আরও 2টা হলেই কিন্তু হতো। এখন বলা হয়েছে কত দ্বারা ভাগ করলে, তাহলে এই জিনিসটাকে আমরা ভাগ করে বাদ দিয়ে দেব। এখানে 3 দুগুণে 6 আছে, তাহলে আমরা এই যে দেখো 6 দিয়ে যদি ভাগ করি এটা কেটে যাবে, তাহলে এটা আর এটা মিলে বর্গ সংখ্যা হবে। তার মানে এই সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলেই একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। অতএব সংখ্যাটিকে 2 গুণন 3 বা 6 দ্বারা ভাগ করলে
সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। এবার আমরা গ নাম্বারটা দেখে নেই, চলো। সংখ্যাগুলো অনেক বড় বড়, তোমরা ভাগ করে করে দেখবে। দেখো শেষে 2 আছে, তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে। এটার শেষে 6 আছে, তার মানে 2 দিয়ে যাবে। শেষে 8 আছে, আবারও 2 দিয়ে যাবে। শেষে 4, 2 দিয়ে যাবে। আবারও 2 দিয়ে যাবে। আবারও কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। এবার কিন্তু আর 2 দিয়ে যাবে না, কারণ শেষে 3 আছে, বেজোড় সংখ্যা। তাহলে এবার আমরা 3 দিয়ে চেষ্টা করতে পারি। তারপর শেষে 3 আছে, তাহলে কি কি হতে পারে? 7 দিয়ে চেষ্টা করা যায়। 7 দিয়ে দেখি আমরা। এটা 49 হবে। এবার আবার 7 দিয়ে যাবে। 7 7 49। ঠিক আছে, তাহলে আমাদের গুণনীয়কগুলো পেয়ে গেলাম। অতএব এটাকে গুণ করলে আমরা কি কি পাচ্ছি? দেখো এখানে আমরা একবারে গুণে নিয়ে লিখব। দেখো কয়টি 2 আছে? 6টি। তাহলে আমরা চটপট 6টি 2 লিখে ফেলি। তারপর আছে 7 আছে 3টা। তাহলে দেখো 2 এর বর্গ হচ্ছে 2 এর বর্গ, 2 এর বর্গ, 7 এর বর্গ, আর শেষে একটা 7, এটার বর্গ নাই। তার মানে আমরা 7 দিয়ে ভাগ দিব। যেটার বর্গ থাকবে না সেটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তার মানে এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাব। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 7। উত্তর। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। 5 নম্বরে বলা হয়েছে এই সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এটা ছিল কত গুণ করলে, এটা ছিল কত ভাগ করলে। এবার বলা হচ্ছে এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো বিয়োগ করার জন্য আমরা কিন্তু সেই ভাগের নিয়মে যে পূর্ণবর্গ সংখ্যা বের করা হয় সেই পদ্ধতি অবলম্বন করব। এখানে কিন্তু আমরা সেই ক্ষুদ্রতম গুণনীয়ক বের করলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা ভাগ পদ্ধতিতে পূর্ণবর্গ বের করার যে নিয়ম সেটা আমরা দেখব। সেখান থেকে আমরা কিভাবে বুঝতে পারি, দেখো 4 6 3 9। তাহলে প্রথমে আমরা এরকম জোড়া জোড়া করে নিয়ে নেব। এখন আমরা ভাগ পদ্ধতিতে তাহলে প্রথমে কত যাবে? এখানে আছে 46। তাহলে কত যায়? 4 6 6 36, 7 7 49। এখানে দেখো 6 6 36টাই যাচ্ছে। 7 7 49 হলে কিন্তু এটার চেয়ে বড় হয়ে যায়। হ্যাঁ, 46-এর চেয়ে বড় হয়ে যায়। এই জন্য আমরা 6 6 36 নেব। তাহলে বিয়োগ করলে কত হয়? 10। এখন আমরা আমাদের যেটা নিয়ম, এটা 6-এর 2 গুণ নেব, মানে 6 গুণন 2 12 এখানে নেব। আর উপরে যে সংখ্যা আছে যে 3 9, পরের এই দুইটা সংখ্যা ভাগ পদ্ধতিতে এরকম কিন্তু দুইটা দুটো করে নিচে নামে। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা বের করার জন্য। এই জন্য কিন্তু আমরা উপরে দুইটা করে বার দিয়েছি। তাহলে এখন দেখব এখানে কোন সংখ্যাটা বসালে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেম সংখ্যা গুণ করলে এটা আসবে। ঠিক আছে, তাহলে এরকম একটা সংখ্যা বারবার, এটা কিন্তু আমাদের ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হবে। আমরা এরকম 2 এর পরে 5 নিতে পারি,
6 নিতে পারি, 6 6 36। এখানে যেহেতু 9 আছে তাহলে আমরা চেষ্টা করব যাতে এরকম 9 আসে। আর তারপরে যদি না আসে যেটা হবে কাছাকাছি একটা নিতে হবে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 8 যাবে, তাহলে এখানেও 8 হবে। ঠিক আছে, এই এখানে 8 দিয়ে আমরা যদি গুণ করি 128কে 8 দিয়ে গুণ করলে কত পাবো সেটা আমরা এখানে বসাবো 1 0 2। তাহলে বিয়োগ করলে দেখো হচ্ছে 15। তার মানে দেখো এই যে 15টা অবশিষ্ট থাকলো, তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না। ঠিক আছে, এখানে যদি 0 হয় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা। এখানে যেহেতু 0 হয় নাই তার মানে এই যে সংখ্যাটা এটা এই যে বিয়োগ করে যেটুকু এটা কিন্তু বেশি হয়েছে। তার মানে এই সংখ্যাটা থেকে যদি আমরা 15 বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। 15 বিয়োগ করলে কি হবে, এখানে মিলে যাবে। ঠিক আছে, তাহলে আর অবশিষ্ট থাকে না। তার মানে আমাদের আনসার আমরা পেয়ে গেছি যে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু 15 অবশিষ্ট আছে তাই সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অনেক সময় লেখার প্রবলেম থাকে, তোমরা বুঝতে পারো না, আমি কিন্তু প্রতিটি কথা মুখে বলি। তো তোমরা লেখার সময় যদি আমার কথাগুলো শোনো তাহলে কিন্তু আর বুঝতে সমস্যা হওয়ার কথা না। আর এই ভাষাগুলো যে এরকমই হতে হবে নট দ্যাট, এটা তুমি তোমার নিজের মতো করে এই যে প্রশ্নে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এটা দেখে নিজের মতো করে যেটা লিখবে সেটাই কিন্তু কারেক্ট। হ্যাঁ, মেইন কথা হলো এই ম্যাথটা। ম্যাথে কিন্তু এই ভাষাটা এত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তোমার যে আনসার বের করছো এটাই বলবে জাস্ট এই প্রশ্নের মতো করে, তোমার মতো করে, তাহলেই আনসার কারেক্ট। এবার আমরা আমাদের শেষ প্রশ্নটি দেখে নেব। 6 নাম্বার। 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আসলো যোগ। ঠিক আছে, তাহলে যোগের জন্য আমরা কিন্তু অবশ্যই এখানে সেই ভাগের নিয়মটা ফলো করব। তাহলে আমরা প্রথমেই এর জোড়া করে নেব। তাহলে 56, 56-র মধ্যে কোন সংখ্যা যাবে, 7 7 49 যাবে, 28টা 64 এটা বড় হয়ে যাবে, তাহলে 7। তাহলে বিয়োগ করলে থাকে 7, তাহলে উপর থেকে আমরা 2টা নামাবো। এখন আমরা এই যে 7-এর 2 গুণ মানে 7 দুগুণে 14, এখানে যাই থাকুক যেটাই আসবে তার 2 গুণ করে নিতে হবে, তাহলে 14 নিলাম। এখন এইখানে এমন একটা সংখ্যা দিতে হবে, আবার সেই সংখ্যা দিয়ে গুণ করলে যদি 3 নেই 3 দিয়ে গুণ করলে আমরা এর চেয়ে ছোট বা এর সমান সংখ্যা পাবো। ঠিক আছে, এরকম একটা সংখ্যা নিতে হবে। তাহলে এখানে 4 যাবে। এটা কিন্তু এমন না বারবার ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হয়, রাফের মধ্যে তুমি একবার 3 দিয়ে একবার 4 দিয়ে করে করে দেখবে। তাহলে এটা হচ্ছে 576 আর বিয়োগ করলে থাকছে 129। এখন দেখো এটা একটু প্রশ্নটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে কত যোগ করলে যোগফল। এখন যদি বিয়োগ বলতো তাহলে সহজে আমরা বলে ফেলতাম যে এই যে যেটা অবশিষ্ট আছে এটা বিয়োগ করলেই হবে। এখন আমরা যোগ কিভাবে বুঝবো, এখন এই যে সংখ্যাটা এর সাথে যোগ করতে বলা হচ্ছে, যোগ করলে তাহলে কি হবে, উত্তরটা কি হবে, এই 74-এর চেয়ে বড় হবে না, অবশ্যই বড় হবে। তাহলে ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম ছোট সংখ্যা যোগ করতে হবে। তাহলে 74-এর চেয়ে বড় কি, পরের সংখ্যাটা কি 75 না, তাহলে সবচেয়ে ছোট, হ্যাঁ সবচেয়ে ছোট সংখ্যা যোগ করলে এর পরের আনসারটাই পাবো, 5 আসবে। 5-এর চেয়ে তো আর কিছু ছোট আসার নাই, তাই না, 6 হলে তো বড় হয়ে যাবে, 4-এর পরে 5,
তাহলে আমরা দেখব যে এই যে 75-এর বর্গ কি, 75 গুণন 75 হলে কত আসে এখানে, ঠিক আছে। এই 74 গুণন 74 করলে কিন্তু এই যে এটা আসবে প্লাস এই যে 129 বিয়োগ এটা থাকে অবশিষ্ট। তাহলে 75 গুণন 75 করলে কত আসে সেটা থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে একটু লিখতে হবে, তাহলে আমি একটু ছোট করে লিখি। 5605-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন তার বর্গমূল হবে এই 74 যোগ 1 75, বর্গমূলটা 75 হবে। তাহলে 75-এর বর্গমূল আমরা বের করি। 75-এর বর্গ কত হবে? 75-এর বর্গ মানে 75 গুণন 75, এটা যদি গুণ করো আমরা পাবো এটা। তাহলে দেখো পরের সংখ্যাটি এইটি, ঠিক আছে। আমরা কত পেলাম? এটা। আর আমাদের দেয়া আছে কত? এটা। তাহলে এই সংখ্যাটার সাথে আর কত যোগ করলে এটা হবে? এই সংখ্যাটা হলেই কিন্তু এই যে 75 আনসার আসে, ঠিক আছে এখানে। তাহলে পূর্ণবর্গ হবে। তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করে দেখব, সেই সংখ্যাটাই হবে তত যোগ করলে। অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ 5605। তাহলে এখানে দেখো বিয়োগ করলে আমরা পাচ্ছি 20। এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এটা একবার বুঝতে না পারলে আরও 2-একবার দেখবে, তাহলে আশা করছি বুঝতে পারবে। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল আজকের মতো। আমরা পরবর্তী এরপরে তোমাদের কোন চ্যাপ্টারটা বেশি জরুরি সেটা যদি কমেন্টে আমাকে জানাও, আমি কিন্তু সেটা তোমাদের আগে সলভ করে দিতে পারি। আজকে তাহলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাইকে সাহায্য করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।